আচ্ছা, ঠিক আছে। তো আজকে দেখেন আপনাদের সাথে যে ক্লাস, এই ক্লাসের টপিক হচ্ছে এনার্জি ইকোনমিক্স এন্ড এনভায়রনমেন্ট। তো মেইনলি হচ্ছে আমাদের মেইন এই কোর্সের এই কোর্সের মেইন টপিক গুলা কি কি। এই কোর্সের মেইন টপিকটা হচ্ছে আপনারা কিভাবে এনার্জিটা এফিশিয়েন্টলি এবং স্যার ইকোনমিক্যালি ইউজ ক্লাসের করতে শুরুতে পারেন। স্যার রেকর্ডিংটা অন করে দিন। হ্যাঁ, রেকর্ডিং অন করা হয়েছে তো। রেকর্ডিং অন করা হয়েছে। আচ্ছা, দেখেন তো এনার্জি কিভাবে আমরা ইকোনমিক্যালি ইউজ করতে পারি, এবং এই ইকোনমিক্যালি যে আমরা ইউজ করবো, ইকোনমিক্স এর বিভিন্ন তো নেচার আছে, যেটা হচ্ছে কিছু বেসিক জিনিস আছে যেটা হচ্ছে আমরা এনার্জির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো সেই কিছু বেসিক কিছু টার্ম নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আসলে আমরা দেখবো যে এনার্জি ফিল্ডে সেই ইকোনমিক্স গুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো সেই বেসিক কিছু টার্মিনোলজি নিয়ে আজকে আমরা ক্লাস করব। ক্লাস বেশি লেংদি হবে না, জাস্ট কয়েকটা সিম্পল টার্ম। দেখেন দেখেন তো সবার আগে দেখেন যে ইকোনমিক্স আপনাদের কি শিখায় বা ইকোনমিক্স মেইনলি কি বলে। ঠিক আছে, এখানে দেখতে পারবেন যে ইকোনমিক্স ট্রেইনস ইউ টু থিংক ইন টার্ম অফ অল্টারনেটিভস। এখানে অল্টারনেটিভস বলতে আপনারা কি বুঝতেছেন? ধরেন আপনাদেরকে কাউকে যে একটা প্রজেক্ট ম্যানেজার বানায় দিল। ঠিক আছে, তো আপনারা কিছু রিসোর্স দিল, আপনাকে কিছু সময় দেওয়া হলো, আপনাকে কিছু টুলস দেওয়া হলো, ম্যাটেরিয়ালস দেওয়া হলো, আপনাকে বললো যে আপনি এই প্রজেক্টটা করে দেন। আপনি প্রজেক্ট ম্যানেজার, আপনি প্রজেক্টটা পরিচালনা করেন বা ডিরেক্ট করেন। ঠিক আছে, তো আপনাকে চিন্তা করতে হবে যে আমি টুলগুলো কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করব। আমি এই প্রজেক্টে আমি কিভাবে আমার যে রিসোর্স গুলো আছে সেগুলো আমি ডিরেক্ট করব। আমি আমার প্রজেক্টে কিভাবে টাকাগুলা আমি ইনভেস্ট করব। ঠিক আছে, তো এই হিসাব করে আপনি অনেকগুলো অল্টারনেটিভ বানাবেন, আপনি অনেকগুলো মডেল বানাবেন। ঠিক আছে, তো সেই মডেল হিসাব করে তারপরে প্রত্যেকটা মডেল কনসিডার করে দেখতে হবে যে আপনি কোন মডেলে সবচেয়ে বেশি রিটার্ন পাচ্ছেন, যে ইনভেস্ট করে সবচেয়ে বেশি রিটার্ন পাচ্ছেন কোন মডেলে, সবচেয়ে দ্রুত কাজ শেষ হচ্ছে আপনার কোন মডেলে, সবচেয়ে ভালো বেনিফিট হচ্ছে আপনার কোন মডেলে। তো সেরকম ভাবে চিন্তা করে আপনি সেই প্রজেক্টটা নেবেন, যে আমি এই প্রজেক্টটা নিব, আমি এইভাবে এই মডেলটা নিব, আমি প্রজেক্টের এই মডেলটা নিব। ঠিক আছে, তো এই জন্য বলা হয়েছে যে থিংক ইন টার্মস অফ অল্টারনেটিভস, মানে আপনার এখানে অল্টারনেটিভ ক্রিয়েট করা লাগবে, যে এইভাবে না হলে এইভাবে, এইভাবে না হলে এইভাবে। ঠিক আছে, তো তারপরে আরো জিনিস কয়েকটা কনসিডার রাখতে হবে, যেটা হচ্ছে কস্ট অফ ইন্ডিভিজুয়াল। তো আপনি মনে করেন যে কোনো একটা ম্যানুফ্যাকচারার কোম্পানিতে কোনো একটা কিছু ম্যানুফ্যাকচার করতেছেন, তো সেটার অবশ্যই ম্যানুফ্যাকচারের বাজার মানে বাজারে যে রেটটা আছে, আপনি যে রেটে এটা বিক্রি করবেন, ঠিক আছে, সেটা অবশ্যই মানে ইন্ডিভিজুয়ালের কষ্টের সীমার ভিতরে থাকতে হবে। যদি সেটা মানে আউট অফ রেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা হয়তো বা আপনি বিক্রি করে লাভবান হইতে পারবেন না। তো সেই জিনিসগুলা মাথায় রাখতে হবে, মাথায় রেখে তারপরে আপনার ম্যানুফ্যাকচার করা লাগবে। তারপরে হচ্ছে সোশ্যাল চয়েসেস। তো দেখা লাগবে যে আপনি যে জিনিসটা বিক্রি করতেছেন বা আপনি যে জিনিসটা ম্যানুফ্যাকচার করতেছেন, সেটা অবশ্যই সোশ্যালি অ্যাকসেপ্টেবল হতে হবে, তা না হলে কিন্তু আপনি করতে পারবেন না। এবং এটা যে কোনো আপনি ইকোনমিক্যাল ফ্যাক্টর যে কোনো কিছু চিন্তা করতে পারবেন, যে কোনো গুড যে কোনো সার্ভিসের ক্ষেত্রে চিন্তা করতে পারবেন, অথবা বাক অ্যামাউন্ট অফ এনার্জি ক্ষেত্রে চিন্তা করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি এনার্জি প্রডিউস করতেছেন, ঠিক আছে, এখন মনে করেন যে পার ইউনিটে আপনি এনার্জির দাম রাখলেন বেশি, ঠিক আছে, যেটা ইন্ডিভিজুয়াল যে কস্ট আছে বা ইন্ডিভিজুয়াল যে আর্নিং আছে সেই তুলনায় অনেক বেশি, তাহলে কি আপনার এই এনার্জি কেউ নিবে? নিবে না, নিতে চাইবে না, সেটাই স্বাভাবিক। এবং সোশ্যাল চয়েসের উপরেও এই জিনিসটা অনেক বড় একটা ফ্যাক্ট করে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে হাউ সার্টেন ইভেন্টস এন্ড ইস্যুস আর রিলেটেড। ঠিক আছে, তো ডিপেন্ড করে না অনেক সময় যে মানে সোশ্যালি বিভিন্ন ইস্যুর উপরে ডিপেন্ড করে যে আমার এই জিনিসটা এখন ইকোনমিক হবে কিনা, আমি এই জিনিসটা এখন বাজারে নিলে আমার এই জিনিসটা অ্যাকসেপ্টেবল হবে কিনা। তো এই টাইপের কিছু জিনিস হচ্ছে যে সোশ্যালি বিভিন্ন ইভেন্টের উপর, হ্যাঁ, থাকে না কিছু ইভেন্ট, মনে করেন যে এই ইভেন্টের সময় আমার এই জিনিসটা একটু বেশি, আমি যদি এই জিনিসটা বা মার্কেটে সাপ্লাই দিই, তাহলে আমার এই জিনিসটা একটু বেশি চলবে। বা এই জিনিসটা আমি যদি এই ইভেন্ট ছাড়া অন্য সময় আনি, তাহলে আমার ওটা এতটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এই জন্য আর কি বিভিন্ন ইভেন্টস, বিভিন্ন ইস্যু, এইসব জিনিসগুলো মাথায় রাখা লাগে। তারপরে দেখেন যে ইকোনমিস্ট যারা আছে তাদের মানে চিন্তা ভাবনাটা হইতে হয় সায়েন্টিস্টদের মতো, সায়েন্টিফিক মেথড গুলা অ্যাপ্লাই করতে হয়, যে ইকোনমিক ওয়ে গুলা অ্যাপ্লাই করার জন্য, ইকোনমিক ওয়ে গুলা গেইন করার জন্য। এখন দেখেন এখানে কিছু জিনিস খেয়াল করেন যে ইকোনমিক ওয়ে অফ থিংকিং গুলা কি কি। ঠিক আছে, তা আপনি যে চিন্তা করবেন, এই জিনিসগুলো যে অ্যাপ্লাই করবেন, এইগুলার আপনার ইকোনমিক ওয়েটা কি কি।
ঠিক আছে, চিন্তা করা। তো প্রথমেই দেখেন যে ইনভলভস থিংকিং অ্যানালিটিক্যালি এন্ড অবজেক্টিভলি, মানে প্রথমেই আপনি যে কাজটা করতেছেন বা যে জিনিসটা করবেন সেটার জন্য আপনার অবজেক্টিভ গুলা চিন্তা করতে হবে যে আমি এই যে কাজটা করতেছি এটার মেইন অবজেক্টিভ গুলা কি কি। ঠিক আছে, আমি এনার্জি প্রডিউস করবো, আমি এনার্জি সেল করবো, ইলেকট্রিক্যাল এনার্জি সেল করবো, আমার একটা পাওয়ার প্ল্যান্ট আছে সেখান থেকে। তো আপনার অবজেক্টিভ গুলো প্রথমে ফিক্স করে নিতে হবে যে আমি এটা এইভাবে এইভাবে ফিক্স করব, এইভাবে সেল করব, এই আমার হবে, এতটুকু আমি উৎপাদন করব, এতটুকু আমি বিক্রি করব, এই আমার লাভ হবে, এই আমার প্রফিট থাকবে। এরকম সবকিছু প্রথমে আপনি চিন্তা করে নিতে হবে এবং প্রত্যেকটা পার্ট ভাগ ভাগ করে, মানে এটার পুরো সম্পূর্ণ অ্যানালাইসিস আপনার রেডি রাখতে হবে। ঠিক আছে, যদি আপনি ইকোনমিক্যালি এই জিনিসটাকে এফিশিয়েন্ট করতে চান। তারপরে দেখেন এখানে কিছু জিনিস আছে যে ডিভাইস থিওরিজ। ঠিক আছে, আপনার একটা থিওরি বিল্ড আপ করতে হবে যে যেই থিওরির উপরে বিল্ড করে, যে থিওরির উপরে বেস করে আপনার টোটাল এই ইকোনমিক্যাল মডেলটা দাঁড়ায় থাকবে। ঠিক আছে, তো এই বিশেষ কিছু থিওরি থাকবে এবং থিওরির মধ্যে আপনার কি করা লাগবে, আপনার সম্পূর্ণ মার্কেট থেকে ডাটা কালেকশন করা লাগবে। যে ডাটার উপর ডিপেন্ড করবে আপনার এই থিওরিটা বা হচ্ছে আপনার যে মডেলটা, এই মডেলটা কি টিকবে কি টিকবে না। এই কারণে ডাটা কালেকশন করা লাগে। ধরেন ডাটা কালেকশনের জিনিসটা কিরকম, যে আপনার একটা জিনিস, আপনি একটা জিনিস মার্কেটে দিতেছেন, ধরেন এনার্জি সাপ্লাই দিবেন। ঠিক আছে, এখন আপনি ডাটা কালেকশন করে দেখলেন যে আপনি যে রিজিয়নে ডাটা এনার্জি সাপ্লাই দিতে চাইতেছেন সেই জায়গায় এনার্জির চাহিদা অতটা নাই, সুতরাং ওই জায়গায় কিন্তু আপনার এরকম এই জিনিসটা আপনি যে সাপ্লাইটা দিবেন সেটা কিন্তু ওইরকম গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, অথবা এনার্জির কথা বাদ দেন, অন্যান্য যে কোনো ম্যানুফ্যাকচারেবল প্রোডাক্টের কথা চিন্তা করেন, অথবা যে কোনো গুডস এর কথা চিন্তা করেন, যে কোনো সার্ভিসের কথা চিন্তা করেন, যদি অ্যাকসেপ্টেবল না হয় তাহলে কিন্তু সেটা আপনি ওই মার্কেটের ক্ষেত্রে বাজারজাত করতে পারবেন না। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে আপনার ডাটা কালেকশন করতে হবে যে আমি এই রিজিয়নে বা এই মার্কেটে এই জিনিসটা আমি করতে পারবো কিনা, এই জিনিসটা ইকোনমিক হবে কিনা, এবং সেই ডাটার উপরে বেস করে আপনার অ্যানালাইসিস করা লাগবে বা ভেরিফিকেশন করা লাগবে যে আপনার থিওরিটা এখানে টিকবে কি টিকবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলা হচ্ছে আপনার সায়েন্টিফিক থিংকিং বা হচ্ছে ইকোনমিস্ট কিভাবে সায়েন্টিস্টের মতো চিন্তা করে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের সায়েন্টিফিক মেথড আছে যেগুলো হচ্ছে ইকোনমিক্সে অ্যাপ্লাই করা হয়। তো সায়েন্টিফিক মেথডের মধ্যে আমরা যেটা একটা মানে যেগুলোর উপর বেশি জোর দেই, অবজারভেশন, থিওরি এন্ড মোর অবজারভেশন, এই তিনটা টপিকই মেইন। তো দেখেন যে এখানে দুইটা মেইন জিনিস আছে, যেটা হচ্ছে আপনার ইউজেস অ্যাবস্ট্রাক্ট মডেলস। ঠিক আছে, আমি যেটা আগেও বলছি যে আপনার মডেল ক্রিয়েট করা লাগবে একটা, বা হচ্ছে অল্টারনেটিভ ক্রিয়েট করা লাগবে অনেকগুলা, যেখানে হচ্ছে আপনি ইজিলি কিছু কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন, যেখানে আপনি ইজিলি বলতে পারবেন যে আসলে রিয়েল ওয়ার্ল্ডটা কিভাবে খুবই কমপ্লেক্সে, মানে খুবই কমপ্লেক্স একটা ওয়েতে অপারেট করে, যেখানে হচ্ছে আপনি নর্মাল যে কোনো অ্যাজাম্পশন করলেই সেটা হয়ে যাবে, এরকম কিছু হয় না। ঠিক আছে, আপনি অ্যাজাম করলেন একরকম, তারপরে এটা হইতে পারে আরেক রকম, সেটার জন্য আপনার অল্টারনেটিভ ক্রিয়েট, মানে অল্টারনেটিভ তৈরি করা থাকা লাগবে, যে আমি যে এরকম করলাম এটা না হইলে তখন কি হবে, তখন আমি কি করব, তখন আমার এই অল্টারনেটটা ক্রিয়েট করা লাগবে যে এটা না হলে যদি এটা হয় তাহলে তখন আমি এরকম কাজটা করব। ঠিক আছে, তারপরে হচ্ছে যে দেখেন যে ডেভেলপ থিওরিজ, কালেক্ট অ্যানালাইসিস ডাটা টু ইভালুয়েট থিওরিজ, যেটা আমি একটু আগে বললাম যে আপনার ডাটা কালেকশন করা লাগবে, সেই ডাটা অ্যানালাইসিস করে আপনার আপনি যে মডেলটা বা যে থিওরিটা দাঁড় করাইছেন সেটা রান করা লাগবে। ঠিক আছে, তারপরে দেখেন রোল অফ অ্যাজাম্পশন, আমি যেটা বলছিলাম একটু আগে যে আপনার অ্যাজাম্প করা লাগবে অনেক কিছু, অ্যাজিউম করে নেওয়া লাগবে যে অনেক কিছু, যে আমি এরকম জিনিসটা করতে চাইতেছি, এই জিনিসটা মার্কেটে ছাড়তে চাইতেছি, এই জিনিসটা ইকোনমিক হবে কিনা, যদি হয় তাহলে আমার প্ল্যানিংটা এরকম হবে, যদি না হয় তাহলে আমার প্ল্যানিংটা অন্যরকম হবে। ঠিক আছে, তো দেখেন এখানে কি বলছে, ইকোনমিক্স মেক অ্যাজাম্পশনস ইন অর্ডার টু মেক দ্য ওয়ার্ল্ড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আপনার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন, প্রত্যেকটা স্টেজে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন, যে আমি এই কাজটা করতে যাচ্ছি, এই কাজ করলে এটার এফেক্টটা কি হবে, এই কাজ করলে এটার রেজাল্টটা কি হবে। ঠিক আছে, তো এরকম আপনার এই কোশ্চেনের অ্যান্সার গুলা বিভিন্ন অ্যাজাম্পশনের মাধ্যমে দিতে হবে। ঠিক আছে, আর সায়েন্টিফিক থিংকিং বা সায়েন্টিফিক মডেল যেটা, সেই মডেল দিয়ে আপনার এই কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। আর হচ্ছে আপনার ওই সায়েন্টিফিক মডেলটাই, যে আপনি ডাটা অ্যানালাইসিস করছেন, সেই ডাটা অ্যানালাইসিসের রেজাল্টটা আপনাকে বলবে যে আপনি কোন অ্যাজাম্পশনটা নেবেন। ঠিক আছে, আপনার কোন অ্যাজাম্পশনটা নিতে হবে, কোন অ্যাজাম্পশন নিয়ে আপনাকে আগাইতে হবে। ঠিক আছে, এরকম বিভিন্ন মডেল আছে, এরকম বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমও আছে, এরকম এগুলো যখন করবেন তখন এই মানে থিওরি বেসড জিনিসগুলো আপনাদের বেশি ক্লিয়ার হবে, সেগুলোতে যখন যাব তখন দেখতে পারবেন আপনারা। আর লাস্টে আমি অলরেডি কথাটা বলে ফেলছি যে ইকোনমিস্ট ইউজ ডিফারেন্ট অ্যাজাম্পশনস টু অ্যানসার ডিফারেন্ট কোশ্চেনস।
তো বিভিন্ন অ্যাজাম্পশনের মাধ্যমে আপনি আপনার যেই মানে থিওরির উপর আপনি যে প্রশ্নগুলো করতেছিলেন, যে যেই প্রশ্নের উত্তরগুলো আপনি খুঁজতেছিলেন, সেগুলো বিভিন্ন অ্যাজাম্পশনের মাধ্যমে আপনার অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তারপরে দেখেন যে ইকোনমিক মডেল মানে দুই টাইপের ইকোনমিক মডেল থাকে, একটা হচ্ছে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম আর একটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার। আচ্ছা, এই দুইটা জিনিসই হচ্ছে আজকের পড়ার মধ্যে ইম্পর্টেন্ট বা আসার মতো মানে মানে বলা যায়। তো এই যে দুইটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা কি। আচ্ছা, সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা হচ্ছে একটা মডেল যেখানে হচ্ছে আমরা দেখতে পারি যে একটা মার্কেটের বা হচ্ছে একটা ইকোনমিক সোসাইটির মধ্যে কিভাবে হচ্ছে আমার ক্যাশটা ফ্লো হয়। ঠিক আছে, তো একটা সিম্পল এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করেন স্লাইডে, যে প্রথমে একবারে উপরে আছে যে মার্কেটস ফর গুডস এন্ড সার্ভিসেস। ঠিক আছে, তো এটা একটা মার্কেট। ঠিক আছে, এই মার্কেটে দেখেন কি করতেছে, ফার্মস সেল, মানে বিভিন্ন ফার্ম আছে, ফার্মে তারা কি করতেছে, বিভিন্ন গুডস এন্ড সার্ভিস সেল করতেছে। ঠিক আছে, আর হচ্ছে হাউস হোল্ডস এর যারা আছে তারা এই গুডস এন্ড সার্ভিস কি করবে, বাই করবে। আচ্ছা, ঠিক আছে, তো আপনারা এখানে অরেঞ্জ যেই ইয়াটা আছে, অরেঞ্জ কালারের যে ইয়াগুলো আছে, ফ্লো ডায়াগ্রামটা যেটা যেটা আছে ওইটা খেয়াল করেন প্রথমে, তারপরে আমি গ্রিনটা দেখাচ্ছি। তারপরে দেখেন যে এখানে কি দেওয়া আছে, গুডস এন্ড সার্ভিসেস বট। তো এখানে হাউস হোল্ডের যারা আছে তারা এই গুডস এন্ড সার্ভিসগুলা কিনবে। ঠিক আছে, কেনার পর তারা কি করবে, দেখেন হাউস হোল্ডস যারা আছে তারা এখান থেকে কি করতেছে, বাইস এন্ড কনজিউমস গুডস এন্ড সার্ভিসেস। আচ্ছা, তারা কিনলো, তারা এই মানে যে যত গুডস এন্ড সার্ভিস আছে এগুলো সেগুলো তারা ভোগও করলো, কোনো সমস্যা নেই। এবং তারা কি বিক্রি করবে বা তারা কি প্রোভাইড করবে, তারা করবে হচ্ছে দেখেন বিভিন্ন ফ্যাক্টর অফ প্রোডাকশন। ঠিক আছে, এখন ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলা কি কি, ফ্যাক্টর অফ প্রোডাকশন হচ্ছে লেবার, ল্যান্ড, ক্যাপিটাল, এখানে দেওয়া আছে। এখন বলতে পারেন লেবার কি। ঠিক আছে, এখন বিভিন্ন হাউস হোল্ডের লেবার, অনেকে ফিজিক্যালি লেবার দিতেছে, অনেকে মেন্টালি লেবার দিতেছে। যারা চাকরি করে তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা অনেকে ফিজিক্যালিও লেবার দিতেছে, অথবা অনেকে মেন্টালি লেবার ইনপুট দিতেছে, অথবা অনেকে কি করছে, ল্যান্ড প্রোভাইড করতেছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হচ্ছে। অনেকে আবার কি করছে, ক্যাপিটাল, মানে কি যে কোনো জায়গায় কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ঠিক আছে, এগুলোর উপর বেস করে আমার প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, তো এইটা যখন আমি কোনো জায়গায় বিক্রি করতেছি, ঠিক আছে, সেটা হচ্ছে মার্কেটস ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ঠিক আছে, এই মার্কেটে আমি কি করতেছি, আমার যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো ছিল এগুলো আমি বিক্রি করতেছি। এইখানে কারা কিনতেছে, দেখেন এখানে হচ্ছে যারা হাউস হোল্ড ছিল তারা এই জিনিসগুলা কি করতেছে, বিক্রি করতেছে। এবং যারা ফার্মসে ছিল, বিভিন্ন ফার্মের মালিক যারা, তারা এই জিনিসগুলা কি করবে, এই জিনিসগুলা কিনে নিবে। এবং কিসের ভিত্তিতে কিনবে, তারা অবশ্যই ওয়েজ দিবে, অবশ্যই তারা রেন্টে নিবে, অথবা হচ্ছে এখান থেকে তারা প্রফিট ক্রিয়েট করবে। ঠিক আছে, অথবা আপনাকে প্রফিট দিবে। আপনি যদি কোনো একটা ইনভেস্টমেন্ট করেন সেখানে আপনাকে প্রফিট দিবে, সেই প্রফিট হিসেবে সে এই আপনার থেকে এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো নিয়ে নেবে। ঠিক আছে, এবং এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন দিয়ে তারা কি করবে, ফার্মে যারা আছে তারা কি করবে, তারা হচ্ছে এখান থেকে এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো ইউজ করে বিভিন্ন গুডস এন্ড সার্ভিস যেগুলো আছে এগুলো উৎপাদন করবে, এবং এগুলা তারপরে সেম আবার ওই ফ্লো ডায়াগ্রামের আবার টপে যায় যে মার্কেট ছিল গুডস এন্ড সার্ভিসের, ওই মার্কেটে বিক্রি করে দেবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। এখানে হচ্ছে আপনি যে অরেঞ্জ কালারের একটা যে ফ্লোয়িং ডিরেকশন আছে সেটা দিয়ে দেখতেছেন যে আপনার বিভিন্ন ধরনের গুডস, সার্ভিসেস অথবা ফ্যাক্টরস অফ প্রোডাকশন এগুলা কিভাবে ফ্লো হচ্ছে। এখন যদি আপনি গ্রিন অ্যারোতে খেয়াল করেন তাহলে দেখবেন যে এইখানে মানে ক্যাশ কিভাবে ফ্লো হচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, দেখেন যে প্রথমে কি হচ্ছে, হাউস হোল্ডে যারা আছে তারা স্পেন্ড করতেছে কিসের জন্য, গুডস এন্ড সার্ভিস কেনার জন্য। ঠিক আছে, তো তারা যে এই স্পেন্ডটা করতেছে তাদের এই এক্সপেন্ডিচারের জন্য রেভিনিউ পাইতেছে কে, রেভিনিউ পাইতেছে ফার্ম হোল্ডাররা। ঠিক আছে, তো তারপরে এই রেভিনিউ থেকে তাদের এই খরচটা কোথায় যাচ্ছে, ওই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন কেনার জন্য, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের জন্য তারা সেখানে ওয়েজ দিতেছে, তারা সেখানে রেন্ট নিতেছে, তারা সেখানে প্রফিট দিতেছে ইনভেস্টমেন্টের উপরে। ঠিক আছে, এবং এট লাস্ট এইটা ইনকাম হিসেবে কাদের কাছে যাচ্ছে, হাউস হোল্ডের কাছে। এবং এই জিনিসটা ফ্লো ডায়াগ্রাম হিসেবে সার্কুলারলি চলতেই আছে, এভাবে চলতেই থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে, তো এখানে আলাদাভাবে দেওয়া আছে যে ফার্মসে কি করে, ফার্মসে যারা ফার্ম হোল্ডার আছে তারা কি করতেছে, তারা প্রোডিউস করে এবং সেল করে বিভিন্ন ধরনের গুডস এন্ড সার্ভিস। এবং তারা কি করতেছে,
ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেটা হাউস হোল্ডরা যারা দিতেছিল তাদের থেকে হায়ার করতেছে, এবং হাউস হোল্ড কি করতেছে, ঠিক তার উল্টা কাজটা করতেছে। ঠিক আছে, এবং দেখেন যে মার্কেট, যে আমরা দুইটা ধরনের মার্কেট পাইছিলাম, সেখানে কি করতেছে, ফার্ম হোল্ডাররা সেল করতেছে এক জায়গায়, আরেক জায়গায় কি করতেছে, হাউস হোল্ডাররা সেল করতেছে, আবার এক জায়গায় হাউস হোল্ডাররা বাই করতেছে, আরেক জায়গায় কি ফার্ম হোল্ডাররা বাই করতেছে। আর বিভিন্ন ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেটা আমরা একটু আগে আলোচনা করে আসছি সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে প্রোডাক্ট পসিবিলিটি ফ্রন্টিয়ার। ঠিক আছে, তো এইটা একটা জিনিস যেখানে হচ্ছে ধরে নেন আপনার কাছে কিছু রিসোর্স আছে, ঠিক আছে, সেই রিসোর্স দিয়ে আপনি দুইটা প্রোডাক্ট বানাতে পারতেছেন, ঠিক আছে, দুইটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারতেছেন। তা এখন হচ্ছে এই দুইটা প্রোডাক্টের মধ্যে আপনি কি অ্যামাউন্টে দুইটা প্রোডাক্ট গ্রো করবেন বা কি অ্যামাউন্টে দুইটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবেন, এটা যদি আমি কার্ভের মাধ্যমে শো করাই, ঠিক আছে, সেটা সেই কার্ভটাকে আমি বলতেছি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি, একটু খেয়াল করেন যে আপনার কাছে যে লিমিটেড পরিমাণ রিসোর্স আছে, মনে করেন যে সেই লিমিটেড পরিমাণ রিসোর্স দিয়ে আপনি দুইটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারতেছেন। ঠিক আছে, তো সেই দুইটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার যে করবেন, আপনি কোন প্রোডাক্টটা কি অ্যামাউন্টে ম্যানুফ্যাকচার করবেন এবং কি পরিমাণ অ্যামাউন্টে ম্যানুফ্যাকচার করলে আপনার হচ্ছে সেটা ইকোনমিক্যালি আপনার এফিশিয়েন্ট হবে, সেইটা যদি আমি একটা কার্ভের মাধ্যমে শো করি, তাহলে সেই কার্ভটাকে আমি বলতেছি যে প্রোডাক্ট পসিবিলিটি ফ্রন্টিয়ার, অথবা এই মডেলটাকে আমি বলতেছি প্রোডাক্ট পসিবিলিটি ফ্রন্টিয়ার। ঠিক আছে, তো এখানে দেখেন যে এই পিপিএফ যেটা প্রোডাক্ট পসিবিলিটি ফ্রন্টিয়ার, এটা ইকোনমিক্সে খুবই ভালো একটা সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করে। এটা দিয়া অনেক বড় বড় জিনিস দেখানো যায়, যেমন ধরেন আপনার একটা দেশ বা হচ্ছে ন্যাশনাল ইকোনমির ক্ষেত্রে যদি চিন্তা করেন, যে দেখা যায় যে একটা দেশ একটা পার্টিকুলার গুড বা পার্টিকুলার সার্ভিস উৎপাদনে সক্ষম, ঠিক আছে, তো তখন কি সে কি করতে পারে, সে দেশটা কি করতে পারে, সেই পার্টিকুলার গুড বা সেই পার্টিকুলার সার্ভিসটা সেল করে কি করতে পারে, অনেক প্রফিট করতে পারে। ঠিক আছে, তখন এই প্রোডাক্ট পসিবিলিটি ফ্রন্টিয়ার দিয়ে আমরা শো করতে পারি যে আমার এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমি কি পরিমাণ ইকোনমিক্যালি আমি যদি সেল করতে পারি বা ইকোনমিক্যালি আমি যদি এটা ম্যানুফ্যাকচার করতে পারি, তাহলে আমার কি ধরনের ইকোনমিক্যাল প্রফিট হবে, বা হচ্ছে এটা আমার ইকোনমির উপর কি ধরনের বুস্ট করবে, বা হচ্ছে আমার জিডিপি কি ধরনের বাড়বে, এই টাইপের কিছু। ঠিক আছে, তো আমরা এটা ডিটেইলসে চলে যাই, একটু খেয়াল করেন, দেখেন কিছু জিনিস দেখেন, যে আগে একটু ফিগারটা খেয়াল করেন। ঠিক আছে, এখানে দেখেন আমি দুইটা প্রোডাক্ট, যেটা বলছিলাম যে আমার কিছু রিসোর্স থাকবে, সেই রিসোর্স দিয়ে আমি দুইটা প্রোডাক্ট আমি কি করব, ম্যানুফ্যাকচার করব। তো ধরেন প্রোডাক্ট এ হচ্ছে আমার ওয়াইন, আর প্রোডাক্ট বি হচ্ছে আমার কটন। ঠিক আছে, এখানে তিনটা পয়েন্ট আছে, খেয়াল করেন, এ বি সি। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট হচ্ছে, এখানে দেখেন এই তিনটা পয়েন্ট আমার কি কি বলছে এখানে, পয়েন্ট এ বি সি তিনটা, এই তিনটা হচ্ছে আমার মোস্ট এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্সেস, মানে আমার যে রিসোর্স গুলো আছে এই রিসোর্স গুলা আমি এফিশিয়েন্টলি ইউজ করে এই তিনটা পয়েন্ট পাইছি। এখন তিনটা পয়েন্টে কিভাবে এফিশিয়েন্ট ইউজ হইলো, ঠিক আছে, এখন হচ্ছে আমি এই পয়েন্টে, মনে করেন যে এই পয়েন্টে আমি ওয়াইন ম্যানুফ্যাকচার করছি বেশি এবং কটন ম্যানুফ্যাকচার করছি কম, এবং হিসাব করে দেখছি যে এই কম্বিনেশনটা আমার এফিশিয়েন্ট। তারপর বি পয়েন্টে চিন্তা করেন যে বি পয়েন্টে আমি ওয়াইন যেরকম প্রডিউস করছি, কটনও সেরকম প্রডিউস করছি, এবং এটাও আমার জন্য কি এফিশিয়েন্ট। এবং সি পয়েন্টে কি আমি কটনও প্রডিউস করছি বেশি এবং ওয়াইন প্রডিউস করছি কম, এবং আমি হিসাব করে দেখলাম যে এই পয়েন্টটাও আমার কি এফিশিয়েন্ট। তো এই তিনটা পয়েন্ট আমি আলাদা করছি, বা এই তিনটা পয়েন্ট আমি চিহ্নিত করছি যে এই তিনটা পয়েন্ট হচ্ছে আমার এফিশিয়েন্ট পয়েন্ট। ঠিক আছে, তো এখন খেয়াল করেন যে এটা এখানে লিখছে যে যদি আমি 5 ইউনিট হিসাব করি বা দুইটা সমান হিসাব করি, তখন সেটা কোন পয়েন্টে ছিল, পয়েন্ট বি তে। একটু খেয়াল করেন, যেটা হচ্ছে আমার এখানে দুইটা পয়েন্টই সেম। ঠিক আছে, আমার সেম অ্যামাউন্টে আমি কি করতেছি, গ্রো করতেছি। ঠিক আছে, আর এখানে দুইটা পয়েন্ট আছে, এখানে হচ্ছে এক্স আর ওয়াই। এখানে এক্স কি শো করতেছে, ওয়াই কি শো করতেছে। ঠিক আছে, এক্স শো করতেছে হচ্ছে আপনার আমার যে রিসোর্স গুলো আছে, সেই রিসোর্স গুলো আমি কি এফিশিয়েন্টলি ইউজ করতে পারতেছি না। ঠিক আছে, আর ওয়াই যেটা ছিল সেটা হচ্ছে, দেখেন ওয়াই পয়েন্টটা কোন জায়গায়, ওয়াই পয়েন্টটা হচ্ছে এটার বাইরে, মানে আউটওয়ার্ডস। ঠিক আছে, ওয়াই পয়েন্টটা হচ্ছে আমার যে রিসোর্স গুলা আছে, ঠিক আছে, সেই রিসোর্স গুলা ইউজ করে আমি কি করতে পারতেছি না, মানে সেই রিসোর্স গুলা আমার এই ইকোনমিক ডেভেলপমেন্ট গ্রো করার জন্য যথেষ্ট। ঠিক আছে, আমার রিসোর্স কম আছে,
ঠিক আছে, প্রথমে হচ্ছে রিসোর্স আছে, সেই রিসোর্স গুলো আমি কি করতে পারতেছি না, এফিশিয়েন্টলি ইউজ করতে পারতেছি না। আরেকটা হচ্ছে আমার ইকোনমিক ডেভেলপমেন্ট হতে মানে করতে পারবো, কিন্তু সেই করার জন্য আমার যথেষ্ট পরিমাণ রিসোর্স নাই। তো এই দুইটা পয়েন্ট হচ্ছে এক্স আর ওয়াই, এই দুইটা পয়েন্ট এক্স আর ওয়াই হচ্ছে আমার এই দুইটা কন্ডিশনকে আমার ডিফাইন করতেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, যদি আমি হচ্ছে এখানে খেয়াল করেন যে এ পয়েন্টে কি ছিল, এ পয়েন্টে ছিল আমার ওয়াইনের প্রোডাকশনটা বেশি ছিল এবং কটনের প্রোডাকশনটা কম ছিল। ঠিক আছে, তো এখানে খেয়াল করেন, যদি আমি বেশি ওয়াইন প্রডিউস করতে চাই, তাহলে হচ্ছে যে রিসোর্স দিয়ে আমি কটন প্রডিউস করতেছিলাম, ঠিক আছে, সেই রিসোর্স গুলাকে আমার কি করতে হবে, বাদ দিতে হবে। ঠিক আছে, অথবা হচ্ছে আমি যদি পরের পয়েন্ট গুলো চিন্তা করি, বি পয়েন্ট বা সি পয়েন্ট চিন্তা করি, ঠিক আছে, এবং সেখান থেকে আমি যদি চিন্তা করি যে আমি বি পয়েন্টে আছি বা সি পয়েন্টে আছি, চিন্তা করেন যে কোনো একটা পয়েন্টে আছি, এবং চিন্তা করলাম এখান থেকে আমি আরো বেশি ওয়াইন প্রডিউস করব, মানে আমি আমার কটন প্রডিউস করব না, এত আমি ওয়াইন প্রডিউস করব, তখন কি হবে, তখন হচ্ছে আমার কটন প্রডিউস করার জন্য যেই রিসোর্স গুলো ছিল সেগুলা কি হবে, সেগুলো নষ্ট হয়ে যাবে। তো আলটিমেটলি দেখা যাবে যে প্রথমে এ পয়েন্টে যেটা হচ্ছে আমার ইকোনমিক বা হচ্ছে এফিশিয়েন্ট ছিল, সেই পয়েন্ট থেকেও আমি লসে পড়ে যাব। ঠিক আছে, তো দেখা যাবে যে আমি কোনো পয়েন্টে যাইতে পারতেছি না। তো দেখা যাচ্ছে কি, আমি যদি তিনটা পয়েন্ট যে সিলেক্ট করছি বা ক্যালকুলেটিভলি আমার যে তিনটা পয়েন্ট ছিল, ঠিক আছে, এ বি সি, এই তিনটা পয়েন্ট যে আমি সিলেক্ট করছিলাম যে আমার হচ্ছে এফিশিয়েন্ট, ঠিক আছে, এখান থেকে শিফট করলে কি হয়ে যায়, যে রিসোর্সের অ্যালোকেশনে ঝামেলা হয়ে যায়, বা হচ্ছে আমি যেরকম আমার এফিশিয়েন্সি পাওয়ার কথা ছিল সেরকম আমি পাই না। ঠিক আছে, এরকম ঝামেলা ক্রিয়েট হয়ে যায়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কোন কোন পয়েন্টে আমি এফিশিয়েন্সি পাচ্ছি বা কোন কোন পয়েন্টে আমার ইকোনমি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে একটা জিনিস বলছে যে মুভিং প্রোডাকশন ফ্রম পয়েন্ট এ টু বি। ঠিক আছে, তো এ পয়েন্টে আমার কি ছিল, ওয়াইন ছিল বেশি, কটন ছিল কম, আর বি পয়েন্টে ওয়াইন আর কটন সমান সমান ছিল। ঠিক আছে, যদি এ থেকে বি তে শিফট করি তাহলে কি হচ্ছে, আমার ইকোনমি ডিক্রিজ হচ্ছে কোথায়, ওয়াইন প্রোডাকশনে, যদি সেটা স্মল অ্যামাউন্টে হচ্ছে ইন কম্পারিজন টু দ্য ইনক্রিজ অফ কটন আউটপুট। একটু ফিগারটা খেয়াল করেন, দেখেন এখানে ওয়াইন প্রোডাকশন কমছে কতটুকু, এখানে কটন প্রোডাকশনের তুলনায় এখানে ওয়াইন প্রোডাকশনটা কি হয়েছে, একটু কমছে, ঠিক না? আচ্ছা, যদি আমি বি থেকে সি তে চিন্তা করি তাহলে দেখেন এইখানে কটন প্রোডাকশনের তুলনায় ওয়াইন প্রোডাকশন কিন্তু অনেক বেশি পরিমাণে কমবে কম্পারেটিভলি টু এ টু বি। আমি আবার রিপিট করতেছি, দেখেন এ পয়েন্ট থেকে যদি আমি বি পয়েন্টে শিফট করি, ঠিক আছে, দেখেন এখানে আমার কটন প্রোডাকশন বেশি বাড়তেছে, কার তুলনায়, আমার ওয়াইন প্রোডাকশন কমার তুলনায়। ঠিক আছে, তাহলে কিন্তু আমি, তার মানে এটার এফেক্টটা কি হচ্ছে, এটার এফেক্টটা হচ্ছে আমি কিন্তু কটন প্রোডাকশন বেশি বাড়াইছি, ওয়াইন প্রোডাকশন অল্প কমাইছি, তার মানে আলটিমেটলি রেজাল্টেন্টে আমার কি থাকবে, আমার এফিসিয়েন্সিটা মোটামুটি একটা ব্যালেন্স সিচুয়েশনে থাকবে। কিন্তু বি থেকে সি তে যদি শিফট করি, ঠিক আছে, দেখেন এখানে কটন প্রোডাকশন বাড়ার তুলনায় কিন্তু ওয়াইন প্রোডাকশন আমার অনেক বেশি কমে যাইতেছে। ঠিক আছে, তো এইখানে কি হবে না, এই শিফটের কারণে কিন্তু আমার ব্যালেন্সটা থাকবে না। তো এই জিনিসটাই এখানে বলছে আর কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমার এই প্রোডাক্ট পসিবিলিটি ফ্রন্টিয়ারে বর্ণনা করে বা ইয়া করে। তো এখন আরেকটা জিনিস দেখেন, লাস্টে একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট পসিবিলিটি ফ্রন্টিয়ার শিফট করতে পারে কি। ঠিক আছে, একটু আগে বলছিলাম যে আমি এক্স আর ওয়াই দুইটা পয়েন্ট দেখাইছিলাম, যে এক্স এ থাকলে কি হয়, ওয়াই এ থাকলে কি হয়। এক্স পয়েন্টটা ছিল হচ্ছে আমার যখন হচ্ছে আমার যে রিসোর্স গুলা ছিল সেই রিসোর্স গুলো আমি কি করতে পারতেছিলাম না, ইউজ করতে পারতেছিলাম না। ঠিক আছে, আমি রিসোর্স গুলো ইকোনমিক্যালি ইউজ করতে পারতেছিলাম না। আর ওয়াই পয়েন্টটা আমার কি ডিফাইন করতেছিল, আমার যে ইকোনমিক ডেভেলপমেন্টটা হওয়ার কথা, ইকোনমিক ডেভেলপমেন্ট হইতে চাইতেছে কিন্তু সেই পরিমাণ আমার কি নাই, রিসোর্স নাই। ঠিক আছে, এখন হচ্ছে আমি যদি সেই পরিমাণ রিসোর্স যদি গেইন করতে পারি, ঠিক আছে, তারপরে আমি যদি ইকোনমিক্যালি ডেভেলপমেন্টটা আমি যদি অ্যাচিভ করতে পারি, তাহলে আমার হচ্ছে যে এই যে প্রোডাক্ট পসিবিলিটি ফ্রন্টিয়ার যেটা আছে এটা আউটওয়ার্ডলি শিফট করবে। ঠিক আছে, বাইরের দিকে বাড়বে, ওয়াই এর দিকে বাড়বে। ঠিক আছে, যদি আমি আমাদের যে রিসোর্স গুলো আছে সেগুলোকে যদি আমি ভালোভাবে অ্যালোকেট করতে পারি। ঠিক আছে, তো এখন হচ্ছে অবশ্যই প্রোডাক্ট পসিবিলিটি ফ্রন্টিয়ার যেটা, এটা আউটওয়ার্ডলি শিফট করা বেটার।
ঠিক আছে, কারণ হচ্ছে যদি ইনওয়ার্ডলি শিফট করে তার মানে হচ্ছে কি আমার এখানে কি হচ্ছে, উল্টা আরো ক্ষতি হচ্ছে। কারণ হচ্ছে কি আমার যে রিসোর্স গুলা ছিল, যেগুলা ছিল সেগুলাই আমি ঠিক মতো ইউজ করতে পারতেছি না। তার মানে এটা কি আমার ইকোনমির জন্য ভালো না, উল্টা ইকোনমির জন্য খারাপ। আমার জিডিপি সেখানে কি হবে না, রাইজ করবে না, উল্টা আরো কমে যাবে। অপরদিকে আমার যদি আউটওয়ার্ডলি শিফট করে সেক্ষেত্রে আমার কি হবে, জিডিপি বাড়বে। ঠিক আছে, তো এই কথাগুলাই এখানে লেখা আছে, আপনারা যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। তো আজকে ক্লাস মোটামুটি এই টপিক গুলোর উপরেই, আপনাদের যদি বুঝতে কারো কোনো সমস্যা থাকে প্রশ্ন করতে পারে। এই ছোট টপিকের উপরেই আজকে একটা ক্লাস ছিল। প্রশ্ন আছে কি কারো? আচ্ছা স্যার, বিস্তারিত কাটাকাটি করতে চাইলে কোন বই থেকে পড়লে ভালো হবে, কিংবা কোন ব্লগ সাইট? রেফারেন্স হিসেবে বই তো তেমন লাগবে না, কারণ হচ্ছে এখনো হচ্ছে আমি ওই রকমের মানে ডিটেইল কোনো ইয়াতে যাচ্ছি, মানে যাই নাই এখনো। যদি ওই রকম পড়ানোর জন্য আমি যদি কোনো রেফারেন্স বই হিসেবে রেফারেন্স দিতে হয় তখন ওইটা আমি দিয়ে দিব, কিন্তু এখনো পর্যন্ত যে টপিকগুলো পড়ছি ওইগুলার রেফারেন্সের জন্য আসলে তেমন কোনো বই লাগবে না। যদি যে আমি যে পরবর্তীতে যদি কোনো টপিক পড়ি যেটার জন্য যদি বই লাগে সেটা আমি রেফারেন্স হিসেবে দিয়ে দিব আপনাদের। আচ্ছা স্যার। আচ্ছা, আর এমনিতে কোনো প্রশ্ন আছে যে টপিক রিলেটেড? এমনিতে ইকোনমিক্স জিনিসটা একটু বোরিং, ঠিক আছে, সেটা আমিও বুঝতে পারি, কিন্তু আসলে করার তো নাই, আপনাদের তো পড়া তো লাগবে। ম্যাথমেটিক্যাল টার্মগুলো আর ওই আসলে বলেন। আর ওই যে লেখচিত্রের মধ্যে ওই যে মানে প্রোডাক্ট এর তো আপনার ওয়াইন দেখানো হইলো, আর ওই যে প্রোডাক্ট বির মধ্যে মানে, আর ওই যে প্রোডাক্ট সিটাও বুঝলাম না, মানে সি যেটা মানে ওই যে লেখচিত্রের মধ্যে স্যার। Wait, একটা মিনিট। মানে যদি আবার যদি আনতে না, হ্যাঁ বলেন, কোথায়? আর ওই যে সিটা এটা কি মানে প্রোডাক্ট এর তো ওয়াইন দেখা, প্রোডাক্ট বি তো কটন, আর ওই যে প্রোডাক্ট সি সিটা এখানে প্রোডাক্ট মানে সি কোনো প্রোডাক্ট না, এখানে সি একটা পয়েন্ট যেখানে হচ্ছে আমি কি করতেছি, একটা সার্টেন অ্যামাউন্ট কটন প্রডিউস করতেছি এবং একটা সার্টেন অ্যামাউন্ট ওয়াইন প্রডিউস করতেছি। ধরেন যে এখানে আপনি 7 ইউনিট কটন প্রডিউস করতেছেন আর 3 ইউনিট ওয়াইন প্রডিউস করতেছেন। সি এখানে একটা পয়েন্ট, সি কোনো আলাদা প্রোডাক্ট না, বুঝতে পারছেন? আর বি পয়েন্টে হচ্ছে আমি ধরেন 5 ইউনিট ওয়াইন প্রডিউস করতেছি এবং 5 ইউনিট কটন প্রডিউস করতেছি, এবং এ আরেকটা পয়েন্ট যেখানে ধরেন আপনি 7 ইউনিট ওয়াইন প্রডিউস করতেছেন আর 3 ইউনিট কটন প্রডিউস করতেছেন। এরকম এই তিনটা হচ্ছে আলাদা তিনটা পয়েন্ট। এখানে সি কোনো আলাদাভাবে কোনো প্রোডাক্ট। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলেন? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিয়েছেন, অ্যাসাইনমেন্ট আমি রিটার্ন করে দিব আবার আপনাদের, সমস্যা নাই। তো নেক্সট ক্লাস মোটামুটি 2-3 দিন পরে নিব আমি আবার আপনাদের। তো সেই ক্লাস থেকে আশা করি ম্যাথমেটিক্যাল টার্মগুলো পড়া শুরু করলে আপনাদের এতটা বোরিং লাগবে না, আর অনলাইনে এইসব ইকোনমিক্স ক্লাস আরো বেশি বোরিং লাগে। কিছু করার নাই, আসলে পড়া তো লাগবে। আচ্ছা ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার আদাব স্যার। আচ্ছা ঠিক আছে।